সুভাষচন্দ্রকে ইংরেজরা কী চোখে দেখেছিলেন তার সব কথাটা আমরা জানি না, বরং বলা উচিত অল্প কথাই জানি। প্রীতির চোখে যে দেখেনি সেটা বোঝাই যায়, ভীতির চোখেই দেখেছে। এবং সুভাষচন্দ্র নিশ্চয়ই ইংরেজদের প্রীতি ভিখারি ছিলেন না। ইংরেজের ভীতির পরিমাণের উপর নির্ভর করে সুভাষচন্দ্রের বিরাটত্বের পরিমাণ নির্ণয় করতে হবে। কারণ ভারতবর্ষের স্বাধীনতাকে তিনি জীবনের লক্ষ্য করেছিলেন এবং ভারতবর্ষের পরাধীনতার উপরে ইংরেজদের জীবনের স্বাচ্ছন্দ্য নির্ভর করেছিল। ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে সবচেয়ে মারাত্মক শক্তিকে তাই ইংরেজ সর্বাধিক বিদ্বেষের চোখে দেখবে, তাতে আশ্চর্যের কী আছে? সুভাষচন্দ্রের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কক্ষে কক্ষে অনেক অস্ত্রই জমা ছিল। ভারতস্থ ইংরেজের কালো খাতায় সুভাষচন্দ্রের নাম তার কৈশোরেই লেখা হয়ে গিয়েছিল, যখন ওটেন সাহেবকে প্রহারকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। গুরুমারা ছেলেটির ঔদ্ধত্য অতঃপর ভারত ছেড়ে ইংল্যান্ডে গিয়ে হাজির হল। সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষার ফল ছুঁড়ে ফেলে দিলেন। তারপরে ভারতে ফিরে এসে চিত্তরঞ্জন দাস নামক অতি বুদ্ধিমান অথচ গতিশীল রাজনৈতিক ব্যক্তিত্বের আশ্রয় থেকে সুভাষচন্দ্র যে কাজ করলেন তাও আশঙ্কার সৃষ্টি না করে পারেনি। ত্যাগ মানে বুদ্ধি ত্যাগ নয়। সুভাষচন্দ্রের ক্ষেত্রে ইংরেজ দেখল অসামান্য সাংগঠনিক শক্তি এবং অনমনীয় চরিত্র শক্তি, সেই সঙ্গে ব্যাপক জনপ্রিয়তা। যুবরাজের আগমন উপলক্ষে হরতাল সংগঠনে কর্পোরেশনের প্রধান কর্মকর্তারূপে কার্যনির্বাহে, উত্তরবঙ্গের বন্যাত্রাণে সুভাষচন্দ্র শাসক শক্তির পক্ষে ভীতিজনক নানা পরিচয় প্রকাশ করতে লাগলেন। অথচ সুভাষচন্দ্র যে মূলে বিপ্লবী তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। বিপ্লবের ছায়া তার চতুর্দিকে জ্যোতির্বলয়ের মতো ঘিরে থেকে রহস্যময় আকর্ষণ সৃষ্টি করেছে। ওদিকে প্রকাশ্যে তিনি সংগঠন শক্তির দ্বারা দলবৃদ্ধি করে চলেছেন, দলীয়তার জন্য বহু নিন্দা লাভ করেছেন, কিন্তু ভ্রুক্ষেপ করছেন না। দল ঊর্ধ্বে সর্বভারতীয় নেতৃত্বের বায়ুভূত মহিমার জন্য ব্যস্ত হচ্ছেন না। অর্থাৎ স্পষ্ট প্রখর একটি সংগঠন তৈরি করে তুলেছেন, যা ভবিষ্যতে বাহিনী হয়ে উঠতে পারবে। সুতরাং যতই তিনি বলুন না, না না সরকার যেমন ভাবে আমি মোটেই তেমন মারাত্মক মানুষ নই, সরকার কিন্তু তাকে মারাত্মক মনে না করে পারেনি। ভারতের ইংরেজদের কাছে উদ্ঘাটিত সুভাষচন্দ্রের এই পরিচয় বিস্তারিত আকারে হাজির হলো ইংল্যান্ডের ইংরেজদের কাছে, যখন তিনি ইন্ডিয়ান স্ট্রাগল লিখলেন এবং সেই গ্রন্থ ভারতে নিষিদ্ধ করে দেওয়া হলো। যিনি ছিলেন মাথা গরম বাঙালি ছোকরা, নির্বোধ কেননা আইসিএস ত্যাগ করেছেন, পাষণ্ড কারণ ইংরেজদের মহত্ব দেখতে অপারক, তিনি আবার লেখক হয়ে দাঁড়াবেন, যে লেখায় গান্ধীর কঠোর নিন্দে থাকা সত্ত্বেও গান্ধী ভক্ত রোমারোলা প্রশংসা করবেন এবং হিংসায় উস্কানি যে বই তাকে ভারতে নিষিদ্ধ করার মতো উপযুক্ত কাজ করলেও H.G. ওয়েলস বা জর্জ বার্নার্ড সহ প্রতিবাদে এগিয়ে আসতে মনস্থির করবেন। লোকটা জিনিয়াস। ভারত সচিব হাউস অফ লর্ডসে দাঁড়িয়ে বললেন, দল বাঁধবার কাজ চালাবার অদ্ভুত ক্ষমতা। ভারত সচিবের মতে এমন সম্পাদককে কারাগারের বাইরে ফেলে রাখা যায় না। যখন শোনা গেল এহেন মানুষ হরিপুরা কংগ্রেসের সভাপতি হতে পারেন, তখন তার সম্বন্ধে মত না বদলালেও ইংরেজকে ব্যবহারের কিছুটা বদল করতে হলোই। লিবারাল ইংরেজ এবার এগিয়ে এসে করমর্দন করল। কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে সুভাষচন্দ্র কিছুটা আন্তর্জাতিক চরিত্র হয়ে উঠলেন। আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে তার মধ্যে সচেতনতা পূর্ব থেকেই বিদ্যমান ছিল। পণ্ডিত জওহরলাল ছাড়া এ ব্যাপারে তাঁর সমতুল কেউই কংগ্রেসে ছিলেন না। অধিকন্তু বলা যায়, ভারতের জাতীয় প্রয়োজনে আন্তর্জাতিক পরিস্থিতিকে নির্দিষ্টভাবে অনুধাবন ও ব্যবহারের সামর্থ্য অপর যে কোনো কংগ্রেসের তুলনায় তার অনেক বেশি। কিন্তু তা হলেও
আন্তর্জাতিক স্বীকৃতি ঠিক পেলেন কংগ্রেস সভাপতি হওয়ার পরেই। 1938 সালের জানুয়ারি মাসে সুভাষচন্দ্র ইংল্যান্ডে যে সম্বর্ধনা পেয়েছিলেন তা তার পক্ষে আশাতীত। শত্রুপক্ষেও আগে কোনো ভালোবাসা তাঁর প্রতি দেখায়নি। কারাগারে জীবনের বড় অংশ কাটাতে হয়েছে। তথাকথিত মুক্ত জীবনেও গুপ্তচরের সদা জাগ্রত চোখ অলক্ষ্যে পাহারা দিয়েছে। এর আগে 1933 সালে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন তিনি, যেতে দেওয়া হয়নি। এবার অকস্মাৎ দ্বার খুলে গেল। মনে হলো কিছু ইংরেজের হৃদয়ের দ্বার পর্যন্ত যেন খুলে গেছে। চিকিৎসা সমাপ্ত করবার পর সুভাষচন্দ্র 1937 সালের নভেম্বর মাসের শেষ ভাগে আবার ইউরোপ যাত্রা করেন। অস্ট্রিয়ার প্রিয় স্বাস্থ্যনিবাস বাডগাস্টিনে পৌঁছলেন। চিকিৎসা সম্পূর্ণ হয়েছিল, গ্রন্থ সম্পূর্ণ হয়নি। তার আগেই দেশের আহ্বানও এসে গেল। দেশে ফেরার আগে ইংল্যান্ডে ঘুরে যাবার আমন্ত্রণ তাকে স্বীকার করতে হলো। গ্রেট ব্রিটেনের বিশিষ্ট ভারতীয়রা ইংল্যান্ডে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইংল্যান্ডে প্রবেশের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল, পরিবর্তিত অবস্থায় তা শিথিল করে দেয়া হলো। সহানুভূতিশীল লর্ড কিনোউলের জিজ্ঞাসার উত্তরে মার্কুইস অফ জেটল্যান্ড জানিয়েছিলেন, সুভাষ বসু যদি ইংল্যান্ডে আসতে চান তাহলে কোনো বাধা সৃষ্টি করা হবে না। সুতরাং সেই বিশেষ দিনটি এলো। গ্রেট ব্রিটেনের ভারতীয় সম্প্রদায় যার জন্য এত প্রতীক্ষা করেছে। 10ই জানুয়ারি রবিবার বিকেলে সুভাষচন্দ্র ভিক্টোরিয়া স্টেশনে এসে নামলেন। আবহাওয়া খারাপ ছিল, ট্রেন 1 ঘন্টা লেট। তবু সুভাষচন্দ্রের অনুরাগী ভারতীয় এবং ইংরেজরা ভিড় করে অপেক্ষা করছিল স্টেশনে। সর্বমতের ভারতীয়রাই উপস্থিত। অনেকেই এসেছেন জাতীয় পোশাকে, কয়েকজনের সযত্ন তত্ত্বাবধানে রয়েছে বিরাট ত্রিবর্ণ পতাকা। বাইরের লোকজনকে যা ভারতীয় নেতার আগমনের কথা বুঝিয়ে দিচ্ছে। ইঞ্জিন স্টেশনে ঢোকা মাত্রই জয়ধ্বনি উঠল, সুভাষ বাবু কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, ইনকিলাব জিন্দাবাদ। সুভাষচন্দ্র অবতরণ করা মাত্র ভারতীয় রীতিতে সজ্জিত বাঙালি মহিলা শ্রীমতী ভট্টাচার্য ভারতীয় রীতিতে তাকে প্রথম মাল্যদান করে বাংলায় কুশল প্রশ্ন করলেন। তারপরেই অভিনন্দন জানালেন মিস ইন্দিরা নেহেরু। সুভাষচন্দ্রকে সম্বর্ধনা জানাতে যে জনতার সমাবেশ হয়েছিল তার তুল্য জনতা মাত্র দেখা গেছে গান্ধী ও নেহেরুর সম্বর্ধনায়। প্রচুর মালা, প্রচুর ছবি, প্রচুর অনুরাগ বাক্য। তার মধ্যে দিয়ে স্টেশন কর্মীদের সহায়তায় দ্রুত বেরিয়ে সুভাষচন্দ্র গাড়িতে উঠলেন। সন্ধ্যা 6:30টায় ডরচেস্টার হোটেলে আন্তর্জাতিক সংবাদ প্রতিনিধিদের সম্মুখীন হবেন তিনি। হোটেলের দিকে যে গাড়িতে ছুটলেন তার সামনে লাগানো ছিল কংগ্রেসের পতাকা। চালাচ্ছিলেন ভারতীয় ট্যাক্সি মালিক মিস্টার চাপেকর। ডরচেস্টার হোটেলে সুভাষচন্দ্র শ্রীযুক্ত পি.ভি. সিলের আতিথ্য নিলেন। ঘর ঠাসা সাংবাদিক। কার্যত লন্ডনের এবং ইংল্যান্ডের অন্যান্য স্থানের প্রায় সকল সংবাদপত্রের রাজনৈতিক ও কূটনৈতিক সংবাদদাতারা উপস্থিত। কন্টিনেন্ট ও আমেরিকান সংবাদপত্রের প্রতিনিধিরাও যথোপযুক্ত সংখ্যায় রয়েছে। ভারতীয় সংবাদপত্র সমূহের একজন প্রতিনিধিও অনুপস্থিত নয়। লর্ড কিনোউলের নেতৃত্বে সাংবাদিকরা সমবেত। বহু আলোচিত বা সমালোচিত ব্যক্তিটিকে দেখবার ও তার কথা শুনবার জন্য তারা অধীর। দীর্ঘাকায়, সুদর্শন, মর্যাদা গম্ভীর মানুষটির ওপরে তারা প্রশ্ন বর্ষণ করে চললেন অজস্র হারে। তিনি শান্তভাবে, দক্ষতার সঙ্গে প্রসন্ন হাসির মেজাজে উত্তর দিতে লাগলেন। ভারতের সদ্য প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং কংগ্রেসি মন্ত্রিসভা সম্বন্ধেই বেশি প্রশ্ন করা হলো। কংগ্রেসের মন্ত্রিত্ব গ্রহণের ঔচিত্য সম্বন্ধে সুভাষচন্দ্রের ব্যক্তিগত মনোভাব যাই হোক না কেন, বেসরকারি রাষ্ট্রদূত হিসাবে বাইরের মানুষের কাছে কংগ্রেসি মন্ত্রিসভাগুলির কৃতিত্বের কথাই তিনি বললেন। একটা কথা নিতান্ত পরিষ্কার করে তুললেন, প্রাদেশিক স্বায়ত্তশাসনে অংশ নেওয়া মানে প্রস্তাবিত ফেডারেশন পরিকল্পনাকে মেনে নেওয়া নয়, কদাপি নয়। কংগ্রেস ফেডারেশন পরিকল্পনার সঙ্গে দাঁতে দাঁত দিয়ে লড়বে। আন্তর্জাতিক ক্ষেত্রে
গণতন্ত্র যেখানে বিপন্ন, সেখানে কংগ্রেসের মনোভাব কি স্পষ্ট ভাষায় সুভাষচন্দ্র খুলে বললেন। সুভাষচন্দ্র জানালেন, সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য যারা সংগ্রাম করছে, আমাদের সর্বাঙ্গীন সহানুভূতি তাদের জন্য, বর্তমানে বা ভবিষ্যতে। উপদ্রুত চীন ও স্পেনের জন্য কংগ্রেসের মমত্বের কথা জানিয়ে বললেন, জাপানের নিন্দা কংগ্রেস করেছে, চীন ও স্পেনের জন্য ইংল্যান্ড প্রবাসী ভারতীয়রা যা করেছে তাতে গভীর সন্তোষ জানালেন। 11ই জানুয়ারি অপরাহ্নে প্যাংক্রাস টাউন হলে ভারতীয়দের পক্ষ থেকে সুভাষচন্দ্রকে বিপুল সম্বর্ধনা জানানো হলো। ব্রিটিশ কমিউনিস্ট নেতা রজনীপাম দত্ত সভাপতিত্ব করেন। বিপুল সম্বর্ধনায় সুভাষচন্দ্র অতিভূত হয়ে পড়েছিলেন। বহুভাবে কৃতজ্ঞতা জানাবার পরে বললেন, এই যে এত ভালোবাসা আপনারা আমাকে জানালেন, অবশ্যই তা জনজীবনে আমার ভূমিকার জন্য। হ্যাঁ, আমার সে জীবন ঝঞ্ঝাময়, কিন্তু তার মধ্যে প্রচুর রোমাঞ্চ রয়েছে। এখানে আমার চেয়ে অল্প বয়সী যারা উপস্থিত রয়েছে, তোমাদের আমি আশ্বাস দিয়ে বলতে পারি, বিদেশি শাসনের অন্ধকারের দিক আছে সত্য, কিন্তু যেসব তরুণ তরুণী দুঃসাহসের জীবন চায়, তারা অ্যাডভেঞ্চারের রোমান্স এই শাসনে যথেষ্টই পাবে। আরও আশ্বাস দিতে পারি, শুধু প্রভূত রোমান্সই পাবে না, সেই সঙ্গে প্রচুর স্নেহ ভালোবাসাও পাবে। বিদেশি সাম্রাজ্যবাদীরা যত পীড়ন করবে, তোমার দেশবাসী তত ভালোবাসাই তোমাদেরকে ফিরিয়ে দেবে। সকল দিক থেকেই মনে হয় ভারতকে স্বাধীনতা অর্জনের জন্য আরেকটি ভয়ঙ্কর সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। কংগ্রেস তার জন্য প্রস্তুত, কংগ্রেস নিশ্চয়ই প্রস্তুত। তবু যদি পরবর্তী আন্দোলন ব্যর্থ হয়, ভারতের জনগণের ভিতর থেকে নবীন ও উত্তম নেতৃত্ব আসবে। সুভাষচন্দ্র বসু কিছুই গোপন করতে ভালোবাসেন না। মেরুদণ্ড খাড়া রেখেই তিনি চলতেন, সেই তার ভবিতব্য। সুতরাং পরদিন 12ই জানুয়ারি অপরাহ্নে ক্যাক্সটন হাউসে ইন্ডিয়া লীগের পার্লামেন্টারি কমিটির সদস্যদের সম্মুখীন হয়ে সরাসরি বললেন, যে মুহূর্তে ভারতে ফেডারেশন পরিকল্পনা চালু করা হবে, তখনই চরম সংকট ঘনাবে। কংগ্রেস ফেডারেশনের প্রতিরোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। সভায় উপস্থিত ছিলেন বহু বিখ্যাত ভারতবন্ধু ইংরেজ। এই দিন সকালেই মেজর এটলি, লর্ড স্নেল এবং আর্ল অফ কিনৌলের সঙ্গে মিস্টার সুভাষচন্দ্র বসুর দীর্ঘ একান্ত আলোচনা হয়েছে। সকালের ওই আলোচনা সত্ত্বেও অপরাহ্নের আলোচ্য সভায় সুভাষচন্দ্রের বলতে বাধল না। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করে পূর্ণ স্বাধীনতা লাভের প্রয়াসে কোনো ব্রিটিশ রাজনৈতিক দলের সাহায্য পাওয়া যাবে, এহেন চিন্তার দিন একেবারে গেছে। সংগ্রাম আমাদেরই, সে সংগ্রামের সম্মুখীন আমরাই হব। ইংরেজ শ্রমিক দলের কার্যকলাপ দেখে ভারতীয় জনগণের মোহভঙ্গ হয়েছে। ব্রিটেনে যারা সমাজতন্ত্রের কথা বিশ্বাস করেন, তাদের মনে রাখতে হবে, ভারত স্বাধীন না হলে ব্রিটেন কদাপি সমাজতন্ত্রী দেশ হবে না। প্রত্যাশিত সংবাদটি এসে গেল 14ই জানুয়ারি। সুভাষচন্দ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছেন। ওই দিন কনওয়ে হলে ইন্ডিয়া লীগ আয়োজিত সম্বর্ধনা সভায় সংবাদটি ঘোষিত হলে সভাগৃহ হর্ষে উদ্দীপনায় ফেটে পড়ল। সভাগৃহ পরিপূর্ণ। এ সভা ইংল্যান্ডে সুভাষচন্দ্রের এতাবৎ সর্ববৃহৎ জনসভা। সভাপতিত্ব করেছিলেন প্রবীণ শ্রমিক নেতা মিস্টার জর্জ লন্সবেরি। শ্রমিক দল ও উদারনৈতিক দলের বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সভাপতি জর্জ লন্সবেরি তার ভাষণে কিছু স্পষ্টোক্তি করলেন। যারা মনে করেন মিস্টার বসু ভারতীয় জনগণের আস্থাভাজন নন, কিংবা তাকে অতীব ভয়ঙ্কর মানুষ মনে করেন, কংগ্রেস সভাপতি পদে তার এই নির্বাচন তাদের প্রতি যোগ্য জবাব। আশা করা যায় মিস্টার বসুর সভাপতিত্বকালে ভারতবর্ষ স্বাধীনতার পথে দৃঢ়তর পদক্ষেপ করবে। নিঃসন্দেহে চমকপ্রদ বক্তৃতা। ভারতের স্বাধীনতার পক্ষে ইহেন জোরালো এবং ধারালো সমর্থন
ইংল্যান্ডের দায়িত্বশীল মহলে তখন অল্পই দেখা গেছে। নিঃসন্দেহে সুভাষচন্দ্রের সম্বর্ধনা সভায় উপযুক্ত ভাষণ। ভারতবর্ষকে যে লড়ে স্বাধীনতা নিতে হবে, ব্রিটিশ শ্রমিক দলের কাছে থেকে প্রকাশ্য সভায় সুভাষচন্দ্র তা শোনালেন। সুদীর্ঘ হবে সংগ্রাম, তাও জানালেন। এর কাছ থেকে সুভাষচন্দ্র যে প্রকাশ্য প্রশংসা লাভ করলেন, বিশিষ্ট কোনো ইংরেজ রাজনীতিক ওই ভাষায় তাঁর প্রশংসা করেছেন কিনা সন্দেহ। মনে রাখতে হবে, সমাজতন্ত্রে বিশ্বাসী অথচ ভারতের পরাধীনতায় বস্তুগতভাবে লাভবান ইংরেজ শ্রমিক দলের কঠোর সমালোচক ছিলেন সুভাষচন্দ্র বসু। ক্যাক্সটন হাউসের সমাবেশের ঠিক দুদিন আগে তিনি সে কথা বলেছিলেন। উত্তর দিতে উঠে সুভাষচন্দ্র তাঁর উদ্দেশ্যে উচ্চারিত প্রশংসা বাক্যাদির জন্য ধন্যবাদ জানালেন। সেই সঙ্গে নির্দয় সরলতার সঙ্গে বললেন, শ্রমিক দল ভারতকে বাস্তবিক কোনো সাহায্য করবে এ সম্বন্ধে ভারতীয় জনগণের সম্পূর্ণ মোহভঙ্গ হয়েছে। তবে তিনি বাইরের সঙ্গে যোগাযোগ রক্ষায় বিশ্বাসী। ভারত বিচ্ছিন্ন হয়ে বাস করতে পারে না। 15 জানুয়ারি শুক্রবার রাতে ভারতীয় স্টুডেন্টস ইউনিয়ন, সিলন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, লন্ডন মজলিস, ফেডারেশন অফ ইন্ডিয়ান স্টুডেন্ট সোসাইটিস অ্যান্ড ইন গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড, এই সকল সমিতি মিলিত হয়ে সুভাষচন্দ্রকে 112 গাওয়ার স্ট্রিট, লন্ডনে অভ্যর্থনা জানান। ছাত্রদের সভা বলে সুভাষচন্দ্র অনেকখানি অন্তরঙ্গ সুরে ব্যক্তিগত ভঙ্গিতে কথা বলেছিলেন। ভাবী লেখকদের জেলে যেতে উৎসাহ দিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে যারা লেখক, গ্রন্থকার বা কবি হতে চাও, তারা কারা জীবনকে শিল্পের উপাদান বিবেচনা করে আমার মতো জেলে যাবার চেষ্টা করো। স্বাধীনতার স্বরূপ কি, সেই স্বাধীনতার শত্রুকে কিভাবে তাদের সঙ্গে লড়াই চালাতে হবে সে সম্পর্কে এই আপোষহীন যোদ্ধা বললেন, এদেশে তোমরা যারা রয়েছ, তোমাদের ভাবতে হবে দেশের মানুষকে কিভাবে মুক্তি দিতে পারো। সর্ববিষয়ে তাদের মুক্তি দিতে হবে। রাজনৈতিক মুক্তির সঙ্গে দিতে হবে অর্থনৈতিক স্বাধীনতা। তার অর্থ যদি হয় জমিদার, পুঁজিপতি, অভিজাত শ্রেণী বা তথাকথিত উচ্চবর্ণের বিরুদ্ধে সংগ্রাম, তার জন্যও তৈরি থেকো তোমরা। ভারতীয় জমিদার ও পুঁজিপতিদের সঙ্গে বোঝাপড়ার ফলেই ভারতে ব্রিটিশ আধিপত্য সম্ভব হয়েছে। পৃথিবীর সর্বত্রই সাম্রাজ্যবাদ তার বন্ধু, মায় জমিদার ও পুঁজিপতিদের মধ্য থেকেই। সুতরাং আমাদের কর্তব্য বিদেশি সাম্রাজ্যবাদীদের ওই সব স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে জনসাধারণকে জোটবদ্ধ করা। নিছক স্বাধীনতা সংগ্রামী রূপে যারা সুভাষচন্দ্রকে দেখতে বা দেখাতে চান, তাদের কাছে সুভাষচন্দ্রের ওই রূপ অপরিচিত ও অনাবশ্যক, সন্দেহ নেই। কিন্তু এখানেই আমরা আসল সুভাষচন্দ্রকে পাব। শুধু ভারতীয় ছাত্ররাই নয়, ইংরেজ ছাত্ররাও তাকে অভ্যর্থনা জানিয়েছে। সাংবাদিক লিখছেন, ভারতের এই অতিথি সারাক্ষণই ব্যস্ত। জনসভায় বক্তৃতা, সাক্ষাৎকার, একান্ত আলোচনা, ছাত্রদের নির্দেশ দান, সব কিছু তার মধ্যে আছে। ভারতীয় রাজনীতিকরা যখন শত্রুপক্ষের সহায়তায় অভিভূত হন, তখনই আমরা আতঙ্ক বোধ করি, ভয় হয়। এই বুঝি তারা নিজেদের প্রাপ্তি ও দেশের প্রাপ্তিকে এক করে ফেললেন। ব্যক্তিগতভাবে তারা যতখানি পান, সমষ্টি স্বার্থ থেকে দিয়ে আসেন অনেক বেশি। শান্তিবাদী ইংরেজ ও গুপ্তচর ইংরেজদের দ্বারা পরিবৃত থেকে গোলটেবিল বৈঠকের সময়ে গান্ধীজি যে রাজনৈতিক বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছিলেন, তার বিরুদ্ধে সুভাষচন্দ্রের সমালোচনার কথা এই প্রসঙ্গে আমার মনে পড়ে। বিপরীত দৃষ্টান্ত হিসাবে সুভাষচন্দ্র অনুরূপ ক্ষেত্রে আইরিশদের আচরণেরও উল্লেখ করেছিলেন। ইংরেজ উদারনৈতিক ও সমাজতান্ত্রিকরা জওহরলালকে কিভাবে গ্রাস করে ফেলেছিলেন, সে কথাও সুভাষচন্দ্রের রচনা মারফত আগেই দেখেছি। সেই সকল উদার চরিত কিন্তু জাতীয় স্বার্থ সম্বন্ধে সচেতন ইংরেজরাই তো লন্ডনে সুভাষচন্দ্রকে ঘিরে ধরেছিলেন, প্রশংসাও করেছিলেন, এবং লন্ডনের সুমধুর স্মৃতির কথাও সুভাষচন্দ্র বলেছেন। সাফল্যের হাসি তার মুখে ও মনে। সুভাষচন্দ্র কি নমনীয় হননি, যিনি উচ্চাঙ্গের গর্ব করে বলেছেন, মেরুদণ্ড তাঁর সোজা আছে, থাকবেও।
লন্ডনে বহু আতিথ্যে ও সম্বর্ধনায় রসায়িত সুভাষচন্দ্র ইংরেজদের জাতশত্রু ডি ভ্যালেরার সঙ্গে গোপনে আলোচনা করেছিলেন। এরই মধ্যে এক মধ্যরাতে কি আলোচনা হয়েছিল তা জানতে ইংরেজ সাংবাদিকদের মনে কৌতূহলের অবধি ছিল না। এত আলো ও মালার মধ্যেও লোকটি তাঁর সঙ্গে কথা বলে এলো। ইংরেজদের অস্ত্র যে ফিরিয়ে দিয়েছে, অনেকের মধ্যে কাঁটার মতো বিঁধেছিল ব্যাপারটা। মনে হয়েছিল সহাস্য সুন্দর মর্যাদাধারী লোকটি আসলে সত্যিই ভয়ঙ্কর। সুভাষচন্দ্র যখন লন্ডন থেকে ভারতগামী বিমানে উঠলেন, তখন পিছনে কয়েক সহস্র করতালি, সামনে বহু কোটি বাহুর আহ্বান। সুভাষচন্দ্র কি করবেন, কি করতে পারেন? ভারতবর্ষের পরবর্তী ইতিহাস সেই বার্তাকে ধারণ করার জন্য অপেক্ষা করে রইল।